ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবাইকে স্বাগতম। চলুন আজ আমরা খুব গুরুত্বপূর্ণ ২০টি ইংরেজি শব্দ শিখে ফেলি, যা আপনাদের অ্যাডমিশন টেস্টে দারুণ কাজে দেবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কি বলেন? আমরা এই ২০টা শব্দকে মনে রাখার সুবিধার জন্য মোট ৬টা গ্রুপে ভাগ করে নিয়েছি। এতে শিখতেও সুবিধা হবে, মনেও থাকবে সহজে। আমাদের প্রথম গ্রুপটা হলো অফিসিয়াল কাজকর্ম নিয়ে। মানে ধরুন, সরকার বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে ধরনের শব্দ ব্যবহার হয় সেগুলো। শুরুতেই আমরা দুটো একদম বিপরীত ধরনের শব্দ দেখে নিই। একটা হলো প্ররোগ। এই শব্দটা সাধারণত সংসদ বা আইন আদালতের ক্ষেত্রে ব্যবহার হয়। এর মানে হলো কোনো সভা বা অধিবেশনকে কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া বা স্থগিত রাখা। আর ঠিক তার উল্টোটা হলো ক্যারি আউট। এর মানে হলো কোনো কাজ বা কোনো পরিকল্পনাকে পুরোপুরি শেষ করা বা সম্পন্ন করা। আচ্ছা, উদাহরণগুলো দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখেন, প্রথম বাক্যে বলা হচ্ছে সরকার পার্লামেন্ট সেশন প্ররোগ করেছে, মানে মুলতবি রেখেছে। কাজটা এখানে থেমে গেছে। আর দ্বিতীয় উদাহরণে বিজ্ঞানীরা গবেষণা ক্যারিড আউট করেছেন, মানে তারা কাজটা সফলভাবে শেষ করেছেন। তো একটা হলো থামিয়ে দেওয়া, আরেকটা হলো শেষ করা। ধরুন কোনো একটা অফিসিয়াল মিটিং হলো, সেখানে কি কথা হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো, এসব কিছু যখন লিখে রাখা হয়, সেই লিখিত রেকর্ডটাকেই বলে প্রিসিডিংস। বাংলায় আমরা এটাকে বলি কার্যবিবরণী। যেমন ধরেন কোর্টের কার্যবিবরণী বা কোনো কোম্পানির মিটিংয়ের কার্যবিবরণী। এবার আসি ডিসলভ শব্দটাতে। এর মানে হলো কোনো একটা গ্রুপ বা প্রতিষ্ঠানকে অফিসিয়ালি একদম ভেঙে দেওয়া। যেমন নির্বাচনের আগে সংসদ ডিসলভ করা হয়, মানে ভেঙে দেওয়া হয়। আবার ধরেন দুই বন্ধুর মধ্যে কোনো ব্যবসা থাকলেও সেটাও তারা চাইলে ডিসলভ করতে পারে। আচ্ছা, অবজার্ভ শব্দটার কিন্তু দুটো খুব দরকারি মানি আছে। আমরা সাধারণত অবজার্ভ বলতে বুঝি কোনো কিছু মনোযোগ দিয়ে দেখা বা পর্যবেক্ষণ করা। কিন্তু যখন আইন বা নিয়মকানুনের কথা আসে, তখন এর মানে হয়ে যায় মেনে চলা। যেমন আমরা বলি ট্রাফিক রুলস অবজার্ভ করতে হবে, মানে মেনে চলতে হবে। ঠিক একইভাবে কোনো উৎসব অবজার্ভ করার মানে হলো সেটা পালন করা। চলুন এবার আমাদের পরের গ্রুপটা দেখি। এখানে এমন কিছু শব্দ আছে যা দিয়ে বিভিন্ন পরিস্থিতিতে মানুষের রিয়াকশন বা প্রতিক্রিয়া বোঝানো হয়। স্ট্রাইক শব্দটারও কিন্তু একাধিক মানে আছে, আর দুটোই খুব কমন। একটা হলো ধর্মঘট। যখন শ্রমিকরা তাদের কোনো দাবি আদায়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়, সেটাকে বলে স্ট্রাইক। আবার এর আরেকটা খুব সাধারণ মানে হলো সজোরে আঘাত করা। যেমন দেয়ালে টাঙানো ঘড়িটা যখন ঢং ঢং করে বাজে, আমরা বলি দ্য ক্লক স্ট্রাইকস 12। কিংবা কেউ দরজায় জোরে আঘাত করলেও সেটা স্ট্রাইক করা। প্রোটেস্ট মানে তো আমরা অনেকেই জানি কোনো কিছুর বিরুদ্ধে জোরালোভাবে আপত্তি জানানো বা প্রতিবাদ করা। আর এই প্রতিবাদের পর অন্য পক্ষ যে উত্তরটা দেয় বা যে প্রতিক্রিয়া দেখায়, সেটাকে বলা হয় রেসপন্ড করা বা সাড়া দেয়া। ব্লেম শব্দটা আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা খারাপ কিছু ঘটার জন্য কাউকে দোষ দেওয়া হয় বা দায়ী করা হয়। স্লাইডে দেখুন, এর সমার্থক শব্দ হিসেবে কন্ডেমনেশন বা অ্যাকিউসেশনের কথা বলা আছে, মানে নিন্দা বা অভিযোগ। আচ্ছা, এবার আমরা এমন ৩টা বেশ পাওয়ারফুল শব্দ শিখব যেগুলো দিয়ে কষ্ট, দুঃখ বা খুব কঠিন অবস্থা বোঝানো হয়। এই ৩টা শব্দ দিয়ে ৩ রকমের কষ্টকর পরিস্থিতি বোঝানো হয়। যেমন wretched, এর মানে হল খুবই দুঃখী, হতভাগ্য বা শোচনীয় অবস্থা। এরপর আছে downtrodden, এর মানে হল যারা ক্ষমতাবানদের হাতে নির্যাতিত বা নিপীড়িত। আর deprive মানে হল কাউকে তার প্রাপ্য কোনো কিছু থেকে বঞ্চিত করা। উদাহরণগুলো দেখলেই শব্দগুলোর ব্যবহার একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম উদাহরণে বলা হচ্ছে শরণার্থীরা wretched বা খুব শোচনীয় অবস্থায় ছিল। দ্বিতীয়টাতে নেতা কথা দিয়েছিলেন তিনি ডাউনট্রডেন বা নিপীড়িত মানুষদের অধিকার রক্ষা করবেন। আর শেষ উদাহরণে দারিদ্র্যের কারণে শিশুরা প্রায় ভালো শিক্ষা থেকে ডিপ্রাইভড বা বঞ্চিত হয়। আমাদের পরের গ্রুপটা একটু সিরিয়াস টপিক নিয়ে। এখানকার শব্দগুলো সহিংসতা বা ধ্বংসের সাথে জড়িত। চলুন এই শব্দগুলোকে আমরা একটা ঘটনার মতো করে পরপর সাজিয়ে দেখি। ব্যাপারটা শুরু হতে পারে স্লটার হাউস দিয়ে, যার আক্ষরিক অর্থ কসাইখানা, কিন্তু অনেক বেশি সহিংসার জায়গাকে বোঝাতেও এটা ব্যবহার হয়। এর পরের ধাপটা হলো মো ডাউন, মানে অস্ত্র দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা। আর এই সব কিছুর ফল হলো ম্যাসেকার, মানে গণহত্যা, যেখানে বহু মানুষকে একবারে নৃশংসভাবে হত্যা করা হয়।
আচ্ছা, অনেক ভারী ভারী শব্দ হলো। চলুন এবার কিছু সহজ শব্দ দেখি যেগুলো আমাদের চারপাশের সাধারণ কাজকর্ম বোঝাতে কাজে লাগে। এখানে আমরা তরল বা পানি সম্পর্কিত দুটো কাজ নিয়ে কথা বলবো। প্রথমটা হলো স্পিল, মানে অসাবধানতা বশত কোনো তরল পদার্থ পাত্র থেকে ফেলে দেওয়া, যেমন চা বা কফি ছলকে পড়ে যাওয়া। আর ওয়েডিং হলো পানি বা কাদার ভেতর দিয়ে সাবধানে হেঁটে যাওয়া। খেয়াল করে দেখুন, একটাতে তরল বাইরে পড়ছে, আরেকটাতে মানুষ তরলের ভেতরে গিয়ে হাঁটছে। আমরা একদম শেষ গ্রুপে চলে এসেছি। এখানে আমরা শিখব এমন কিছু শব্দ যা দিয়ে কোনো কিছুর গুণ বা মানুষের আচরণ প্রকাশ করা হয়। যখন কোনো কিছু স্পন্টেনিয়াসলি হয়, তার মানে হলো সেটা আগে থেকে কোনো প্ল্যান না করে একদম হঠাৎ করে বা স্বাভাবিকভাবে হয়ে যায়, মানে স্বতঃস্ফূর্তভাবে। যেমন বাচ্চারা খেলতে খেলতে হঠাৎ করেই গান গাইতে শুরু করে, এটা হলো একটা স্পন্টেনিয়াস কাজ। আমরা অ্যাপারেন্টলি শব্দটা তখন ব্যবহার করি যখন কোনো কিছু দেখে বা শুনে মনে হয় যে ব্যাপারটা সত্যি, কিন্তু আমরা হয়তো ১০০% নিশ্চিত নই। বাংলায় আমরা বলি আপাত দৃষ্টিতে বা শুনেছি যে। যেমন অ্যাপারেন্টলি দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড টুমরো, মানে শুনেছি যে কাল ফল প্রকাশ করা হবে। ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প, এটা হলো সেই ভেতরের জোর বা মানসিক শক্তি যা আমাদের কোনো কঠিন কাজে হাল ছাড়তে দেয় না, বারবার চেষ্টা করতে উৎসাহ দেয়। এটাই আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। এই শব্দটার কিছু খুব পাওয়ারফুল সাবস্টিটিউট শব্দ আছে, যেমন উইল পাওয়া মানে ইচ্ছাশক্তি, পারসিস্টেন্স মানে অধ্যাবসায়, আর টেনাসিটি মানে হলো লেগে থাকার মানসিকতা। আর এর ঠিক উল্টো শব্দগুলো কি? যেমন কাওয়ার্ডিস মানে ভীরুতা, বা ইররেজলিউশন মানে কোনো কিছু ঠিক করতে না পারা বা দ্বিধা। তাহলে শেষ করার আগে চলুন এই কথাটা মনে রাখি। আপনাদের সবার যে লক্ষ্য, মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু এই ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্পই সবচেয়ে বড় শক্তি। আশা করছি আজকের এই ২০টা শব্দ আপনাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। সবার জন্য শুভকামনা।